হসপিটাল থেকে ফিরেই বার্তা দিতে বসে গেছে আমাদের দেবলীনা। সঙ্গে রয়েছে তার কুটনি দিদি। না, না আমি বলছি না, সে নিজেই নিজেকে কুটনি দিদি বলে পরিচয় দিচ্ছে। তো কি সেই বার্তা সেটা বলবার আগে যে হঠাৎ কেন আবার বার্তা দিতে বসলো? তার বক্তব্য যে তাকে নিয়ে কনটেন্ট করে বেশ পয়সা কামিয়েছে কিছু লোকজন। হয়তো তারা সেরকমভাবে কনটেন্ট ক্রিয়েট করতোই না, কিন্তু দেবলীনার এই হট টপিকটা নিয়ে সবাই কনটেন্ট ক্রিয়েটার হয়ে গেছে এবং সেটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হিসেবে পরিণত হয়েছে। বক্তব্য তার, তাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করেছে বা কন্টেন্ট করেছে সেগুলো দেখে সে মানসিক অবসাদগ্রস্ত হচ্ছিল। আর তুলনামূলক যারা তাকে নিয়ে পজিটিভ ভাইবের কন্টেন্ট করেছে এবং ভিউজ দিয়ে ভিউয়ার্সরা যারা তাকে পজিটিভ বার্তা দিয়েছে সেগুলোই ওকে নতুন করে বাঁচার রসদ দিয়েছে। অ্যাকচুয়ালি দেখো, তোমাদের মন থেকে, তোমাদের মানে সামনে থেকে দেবলীনা নিজেকে সরাতে চায় না। তাই কখনো না কখনো ভিডিও করে, লাইভ করে, কখনো দিদিকে বসিয়ে কিছু না কিছুভাবে নিজেকে সবসময় চর্চায় রাখতে চেষ্টা করছে এই চর্চিত দেবলীনা। হ্যাঁ, দেবলীনা অ্যাকচুয়ালি নিজেকে চর্চায় রাখতে ভালোবাসে। সে দিব্যি করেছে, গানের দিব্যি, যে সে যেগুলো যেগুলো তার সঙ্গে ঘটেছে সেগুলোই সে বলেছে। অনেক জিনিস সে এতদিন সাপ্রেস করে রেখেছিল, তারপর এখন এসে বলেছে, কারণ সে কখনোই কোনো জিনিস ছাড়তে রাজি নয়, সব কিছু নিয়ে চলতে রাজি, আর তার জন্যই সে এত কিছু সহ্য করেছে। যদিও এখন আর তার হাজব্যান্ড মানে পাইলট, তাদের বিষয়ে আর কোনো কথা দেবলীনা বলতে চায় না। পার্সোনাল ব্যাপারটা সে পার্সোনালি রাখতে চায়। যদি কোনো দিন কোনো সলিউশন হয় তাহলে ডেফিনেটলি সেগুলো নিয়ে কথা বলবে। এখন ও কিন্তু ব্লগ বন্ধ করবে না, এটা ট্রু যে ওর ব্লগিং, ওর ফেসবুক, ওর সোশ্যাল মিডিয়া, ওর আর্নিংয়ের একটা জায়গা। অবশ্যই তার গানের জগৎ থেকেও সে ইনকাম করে, কিন্তু তারপর স্পেশালি ব্লগিং করে এবং তোমার এইসব জিনিসগুলো করে প্রমোশনাল ভিডিও শ্যুট ফুট করে সে অনেক টাকাই ইনকাম করে। আর সেই জন্য কোনোভাবেই ব্লগিং ছাড়তে নারাজ দেবলীনা। না, কেউ তো দেবলীনাকে বলেনি যে তুমি ব্লগিং ছেড়ে দাও, কিন্তু মিথ্যা ব্লগিংয়ের আশ্রয় নিয়েছিল এতদিন দেবলীনা। হিসাব মতো লোক ঠকানো কারবার শুরু করেছিল দেবলীনা। যদি বলো কেন, তার কারণ যেগুলো ও দেখাচ্ছিল সেগুলো আদতে তো সত্যি নয়, যেগুলো দেখাচ্ছিল সেগুলো মিথ্যা নাটক। অরিজিনাল জিনিসটা তো সে সাপ্রেস করে রেখেই ছিল। আজকের ডেটে সে এসে ক্ল্যারিফাই দিচ্ছে যে ভাই, অনেক কিছু আমি চেপে রেখেছিলাম কারণ আমি নিয়ে চলতে ভালোবাসি। ভাই, নিয়ে চলতে ভালোবাসি বলে দর্শক ঠকাতে ভালোবাসি, এটা তো ঠিক নয়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তার বক্তব্য, কোনো কালেই আমার খুব একটা বেশি বন্ধু বান্ধব ছিল না। আমার যে কজন বন্ধু ছিল তার মধ্যে বেশিরভাগই ছেলে বন্ধুই ছিল, কারণ আমি মনে করি মেয়েদের বেশি ছেলে বন্ধুই থাকে। আর ছেলে বন্ধু থাকলেই যে তার সঙ্গে কোনো নোংরা সম্পর্ক, এটা আমি বিশ্বাস করি না। তাই সায়কের সঙ্গে আমাকে জড়িয়ে যে মিথ্যা বদনাম বা রটনার চেষ্টা করা হচ্ছে সেগুলো বন্ধ করা হোক। তাতে সায়কের ইমেজের সাথে সাথে আমার ইমেজও খারাপ হচ্ছে, আমার চরিত্রের ধাজিয়া উড়ে যাচ্ছে, চরিত্রের চচ্চড়ি বানাচ্ছে। যদিও আমি ওর সঙ্গে সায়কের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক আছে এটা বিলিভই করি না, আর তাই বলার প্রশ্নই নেই। আমি এটা মানি যে প্রত্যেকটা ছেলেমেয়েরই ছেলে বন্ধু মেয়ে বন্ধু উভয়ই থাকতে পারে। সেক্ষেত্রে সায়কের সাথে দেবলীনার বন্ধুত্বতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য একটাই জায়গায়, যে যেখানে তোমার হাজব্যান্ড রয়েছে সেখানে তুমি হাজব্যান্ডকে ডাইরেক্টলি মেসেজ না করে, ফোন না করে, কেন সায়ককে ফোন বা মেসেজ করলে এবং সায়কের থ্রু কেন তোমার বরের কাছে ব্যাপারটা পৌঁছানোর চেষ্টা করলে? এটা তোমার ভুল ডিসিশন। দেখো, তোমার বর তোমার ফোন ধরতো, তোমার মেসেজ ধরতো কি ধরতো না সেগুলো আলাদা কথা, কিন্তু তোমার যদি তাকে স্পেশালি মেসেজ দেওয়ার ছিল সেটা তাকে ডাইরেক্ট দেওয়ার দরকার ছিল। এই সায়কের মাধ্যমে দিয়ে সায়ককে মধ্যখানে নিয়ে এসে কোনো দরকার ছিল না।
এইখানে সবার আপত্তি। বন্ধুত্ব থাকতেই পারে, বন্ধুত্বের সঙ্গে এক্সট্রিম লেভেলের ফ্রেন্ডশিপ থাকতে পারে, সেটা নিয়ে মানে কারোর কিছু বলার নেই, এবং সেখানে কোনো রকম নোংরা বিকৃত মনের রুচির পরিচয় দেওয়ারও কোনো দরকার নেই। কিন্তু সায়ককেই স্পেশালি কেন ভায়া মিডিয়া করা হলো প্রভাও পর্যন্ত পৌঁছাতে, যেখানে সায়ক বলছে তার প্রভাবের সঙ্গে কথাবার্তা নেই, ফোন নাম্বার নেই, তেমন একটা যোগাযোগ নেই, জাস্ট হাই হ্যালো। যদিও আমরা দেবলীনার ব্লগে দেখেছি সায়ককে প্লেন সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞাসা করছে, সায়ক প্রভাবকে অনেক কিছু প্লেন সম্বন্ধে জিজ্ঞাসা করছে, বলছে যে প্লেনে উঠলে কি কি প্রিকশন নেওয়া উচিত, কি করা উচিত, সেগুলো জানতে চাইছে, দর্শকদের তুমি বলো। মানে ইনফ্যাক্ট তার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক, এবং দেবলীনা এটাও বলেছে যে প্রভাও বাড়িতেই থাকলে আমরা তারপর বন্ধুদের ডাকতাম, প্রভাও যখন থাকতো না তখন কোনো বন্ধুকে আমার বাড়িতে ডাকতাম না। ইনফ্যাক্ট আমি প্রভাও থাকলেও তেমন একটা ডাকতাম না, কারণ আমরা দুজনে নিজেদের টাইম স্পেন্ড করতাম। তবে কখনো কখনো বন্ধুবান্ধবদের ডেকেছি, কিন্তু সেটা প্রভায়ের উপস্থিতিতে। তাহলে সায়ক কী করে বলল যে তাই সেই ভদ্রলোকের সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই, ওই হাই হ্যালো? না, আমরা দেখেছি প্রভাও আর সায়ক রীতিমতো গল্প জুড়েছে, যথেষ্ট ভালো হেলদিভাবেই তারা কথাবার্তা বলছে। তাহলে এই জায়গায় একটা মিথ্যা কথা বলা হয়েছে। তো যাই হোক, এখন দেবলীনা কি কি ক্ল্যারিফাই করতে এলো। প্রথম ও ক্ল্যারিফাই করতে এলো সেই দুই ভদ্রলোক যারা কিনা ওর ভিডিও করে দিত, যারা ওর পেজ দেখাশোনা করতো, যারা ফটোগ্রাফার কাম ড্রোন ফোন এইসব যারা আর কি ওকে হেল্প করতো, তাদের কথাটাই ও মেনলি ফোকাস করতে এসেছে। কিন্তু তার আগে কুটনি দিদির বিস্তারিত আলোচনা করেছে। মানে এই কুটনি দিদি কোথা থেকে টপকালো, এটা সবার প্রশ্ন। তো ভাই স্বাভাবিক ওর বক্তব্য যে না আমার দিদি আগে থাকতেই ছিল, কোনো জায়গা থেকে টপকায়নি। সেটা তো আমরাও বুঝছি যে দিদি তো আগে থাকতেই ছিল, কিন্তু দিদি এতটা ভাইরাল হওয়ার জন্য মরিয়া ছিল না, আর দিদিকে এতটা দেখা যায়নি, মানে অ্যাক্টিভ দেখা যায়নি। এবং সেই জায়গাটাও ক্ল্যারিফাই করেছে যে এই দিদি অ্যাকচুয়ালি তার বাবার আগের মায়ের সন্তান, যেটা আমরা মোটামুটি সবাই আঁচ করেছিলাম। তার বক্তব্য অনুযায়ী তার যে বড় মা ছিলেন, মানে বাবার যে আগের পত্নী, তিনি ক্যান্সার আক্রান্ত হন এবং তারপরে তার বিয়োগ হয়ে যায়। সেই সময় এই কুটনি দিদির বয়স ছিল 11 বছর, এবং সেইটা দেখার পরেও আমাদের পেপার দেখে আমাদের দেবলীনার মা এবং বাবার বিয়ের সম্বন্ধ হয়, এবং তাকে দেখেই কিন্তু দেবলীনার মা রাজি হয়েছিল বিয়েতে। দেবলীনার বক্তব্য, আমার বাবা কোনো কালেই গরিব লোক ছিলেন না। ঠিক আছে, গরিব যাকে বলে বা সেই স্ট্যান্ডার্ড যেটা তোমরা মিন করতে চাইছো, আমার বাবা কোনো দিন গরিব লোক ছিল না। তাহলে কি হয়েছিল, আমার বাবার যখন অসুস্থ হয়েছিল সেই সময় পরিস্থিতির চাপে পড়ে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছিলাম আমরা, কারণ আমাদের তখন ইনকামের জায়গাটা শুধুমাত্র আমার বাবা ছিলেন। তো বাবা যখন ইনকামদার ছিলেন এবং তিনি যখন অসুস্থ, তিনি ইনকাম করতে পারছেন না, সেই সময় আমাদের পরিস্থিতির চাপে পড়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ইকোনমিক্যালি প্রবলেম হয়েছিল। আর ঠিক সেই সময় ক্লাস 8-এ পড়া থেকে আমি আমাদের সংসার চালাতে শুরু করি। ভালো কথা। এবং আমি তখন গানের সাথে সাথে পড়াশোনাও করি। আমার পড়াশোনার সাথে সাথে আমার ভাইয়ের পড়াশোনার সমস্ত রেসপন্সিবিলিটি আমি নিয়েছি, এবং আমার ভাই সেই জায়গাটা আমার মুখ উজ্জ্বল করেছে। এখন প্রেসিডেন্সিতে সেন্ট জেভিয়ার্সে পড়ছে, এবং সিইউর ফার্স্ট হওয়া ছেলে। এবং সত্যি কথা বলতে যে ওকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণ করেছে, একবারে নেট কমপ্লিট করেছে, খুব ভালো পড়াশোনায় আমার মুখ উজ্জ্বল করেছে। তো যাই হোক, সেটা আমার এখন বলার বক্তব্য নয়, মানে তার বক্তব্য অনুযায়ী তার বক্তব্য, এখন এটা আমার বলার নয়। কিন্তু আমি ভাইয়ের সম্বন্ধে বললাম যে সে আমার মুখ উজ্জ্বল করেছে, এবং ভাইকে ক্লাস 8-এ আমি যখন পড়ি তখন থেকেই তার পড়াশোনার খরচ আমি বহন করি, ইনফ্যাক্ট আমারটাও বহন করি। ঠিক আছে, এইবার তার মানে কেন না, আমার বাবা তখন অসুস্থ, তিনি যখন অসুস্থ ছিলেন, বেডরিডেন ছিলেন, তখন তিনি ইনকাম করবেন কি করে? তাহলে সেই পরিস্থিতির চাপে পড়ে আমি ইনকাম করি, এবং আমি পুরো সংসারটা ক্লাস 8 থেকে সামলাচ্ছি। ভালো কথা। আচ্ছা, হয়তো প্রভাও অনেক শিক্ষিত, ভালো চাকরি করে, কিন্তু ওর পিছনে ওর বাবার সাপোর্ট ছিল, যেটা আমার কোনো কালেই ছিল না। আমি একাই এখানে সারভাইভ করেছি। আচ্ছা, এইবার এলো দিদির গল্প। দিদিকে আমার মা বেশি ভালোবাসতেন।
মানে আমার থেকে বেশি, যেটা কোয়াইট ইম্পসিবল। যেখানে মা দিদির কথা সেরকম একটা বলেনি, জাস্ট এই চক্করে পড়ে দিদির গল্পটা এলো বলে ওরা ক্ল্যারিফাই করতে বাধ্য হলো, কিন্তু দিদির কথা আগে কেউ কোনোদিন সেইভাবে শোনেনি। না, দেবলীনা নিজেও বলেছে, আমার ব্লগেও আমি দিদিকে দেখাইনি, তবে আমার বিয়ের সময় লজ্জাবস্ত্র ধরেছিল দিদি, আমার শাঁখাপলা পরানোর সময় ছিল দিদি, দিদিকে অনেক সময় অনেক জায়গাতেই আমি নিয়ে গেছি, চা খেয়েছি, কফি খেয়েছি, গলা খিচুড়ি খেয়েছি, গলা ভাত খেয়েছি, সব ঠিক আছে, কিন্তু দিদিকে সেইভাবে ব্লগিংয়ে আমি হয়তো কোনো কালে দেখাইনি। তাই জন্য তোমরা কনফিউজড, কিন্তু আজকের বলে দিলাম আমার বড় মার সন্তান এবং আমার বাবার সন্তান আমার দিদি, কিন্তু আমার মা সৎ মা হওয়া সত্ত্বেও আমার দিদিকে আমার থেকে বেশি ভালোবাসতো এবং সেটার জন্য আমি হিংসে করতাম, যেটা আবার বলছি কখনোই পসিবল নয়। নিজের সন্তানের ঊর্ধ্বে গিয়ে দিদিকে ভালোবাসতো, বিশ্বাস হয় না। যাই হোক, সেটা ও বলার কথা বলেছে। তো এই দিদিকে নিয়েই অনেকের অনেক সমস্যা, দিদির পোশাক আশাক নিয়ে সমস্যা। তার আগে কিন্তু দেবলীনা বলে দিয়েছে যে আমি তেমন একটা কোনো ছোট পোশাক আশাক কোনোদিন পরিনি, গানের সময় হোক যাই হোক আমি সেরকম একটা কিছু অদ্ভুত ড্রেস পরিনি। হ্যাঁ, মানে নিজের ড্রেস সেন্স নিয়ে সে যথেষ্ট কনসার্ন, এটা ওর বক্তব্য। এবং তারপরেই দিদির ড্রেস নিয়ে অনেকে অনেক কথা বলেছে, দিদির রিলস বানানো নিয়ে বলেছে। তো দিদি রিলস আজকাল সবাই বানাতে পারে, হ্যাঁ আজকাল কেন, সব সময় রিলস সবাই বানাতে পারে, কিন্তু তোমার দিদির রিলসে বক্ষযুগল উন্মুক্ত প্রায়, ঠিক আছে, সেই জন্য এত বক্তব্য। তোমার দিদির রিলসের জামা কাপড়গুলো, ওগুলোকে ড্রেসিং সেন্স বলে না, ওগুলোকে ক্যারি করতে পারছে বলে বলে না, ওনার যা চেহারা তাতে উনি ওগুলো ক্যারি করতে পারছেন না, তারপরেও ওই উদ্ভট ড্রেস পরে উনি রিলস বানিয়েছে, যেখানে পুরো বলতে পারে উপরের পোর্শন অনাবৃত প্রায়, ঠিক আছে। তো সেই জন্য লোকে বলেছে, নালে লোকের বয়ে গেছে রিলস নিয়ে, কি বলবার আছে। এবং রিলস নিয়ে আরও একটা কথা বলবার আছে, যেদিন তুমি হসপিটালে, সেই সময় তার কাঁদো কাঁদো ফেস, বিবৃতি দেয়া, ইন্টারভিউ দেয়া, সমস্ত কিছুর পর 24 ঘন্টা না কাটতে কাটতেই দিদি হাসি মুখে রিলস বানাতে শুরু করে এবং সেইখানেও সেই ঝাঁকানাকা ড্রেস পরে, তার জন্য লোকের বক্তব্য। না হলে কেউ রিলস বানালে সেটা নিয়ে কোনো আপত্তি করার মতো কোনো ভিউয়ার্স নেই, এবং করবেই বা কেন। রিলস তো জানে তারা দেখতে অনেকেই ভালোবাসে এবং রিলস বানায়, যারাই ভিডিও করে বা করে তারা রিলস বানায়, তো রিলস বানানো নিয়ে কারোর কোনো সমস্যা নেই। তুমি কথাটাকে অন্য জায়গায় ডাইভার্ট করছো। রিলসে তার যে অ্যাটিটিউড বা তার যে পোশাক আশাক এবং সেগুলো যতটা অনাবৃত, সেগুলো নিয়ে প্রশ্ন। এবার তুমি বলতেই পারো যে সে ক্যারি করতে পারে, না, সে ক্যারি করার মতো ফিগার তার নেই, তার একটা বেঢপ একটা জামা কাপড় পরেছে যেখানে তার পেটটা সেই লেভেলের বোঝা যাচ্ছে, তার ব্রেস্টের পোর্শনটাও খুব অদ্ভুত দেখতে লাগছে, সেই অবস্থায় তিনি নিজেকে বিশাল কিছু মনে করে নাচাকুদো করছে, সেইখানে লোকের আপত্তি, নাহলে বলার তো কিছু নেই। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে এই দিদিকে আমরা এতদিন দেখাইনি, সেটা নিয়ে অনেকের প্রশ্ন, বা এইভাবে ক্ল্যারিফাই করিনি, কারণ প্রশ্ন ওঠেনি, তার বক্তব্য হচ্ছে প্রশ্ন ওঠেনি তাই বলিনি। আজকের বলছি, আমার দিদি প্রথম থেকেই ছিল এবং দিদির সঙ্গে মধ্যখানে আমাদের মনোমালিন্য হয়েছিল। দিদি অনেক দিন ধরেই বিবাহিত এবং তার একটি ছেলেও আছে, আমরা দেখেছি, সেই ঝাঁকড়া চুলি, তো সেটাকে আমরা দেখেছি। তো সেই এখন বর্তমানে আমার ক্যামেরা করে দিচ্ছে। আমি জানি তোমার এখন ক্যামেরা করবার লোকের প্রয়োজন এবং তোমাকে সাপোর্ট করার লোকের প্রয়োজন, সেই জন্য দিদি এবং দিদির ছেলেকে এখন একটু বেশিই তুমি অয়েলিং করছো, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তোমার দিদিও এই সুযোগে নিজেকে ভাইরাল করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমি দেবলীনার দিদি, কুডনি দিদি। তো যাই হোক, বাইরে থেকে সে কিন্তু তোমাকে প্রম্পট করে দিচ্ছে, যেগুলো যেগুলো তুমি ভুলে গেছো সেগুলো সেগুলো মনে করিয়ে দিচ্ছে। এর কারণটা হচ্ছে যে তুমি পুরো পরিষ্কার করে বল বল বল, আমার কথাটা বল, ঠিক আছে। তো যাই হোক, তো তোমার দিদির রিলস নিয়ে কারোর প্রবলেম নেই, তোমার দিদি তার নিয়ে কোনো প্রবলেম নেই, মাঝখান দিয়ে টপকে পড়েছে কারণ তুমি আমাদের কাছে ক্ল্যারিফাই করোনি, তার জন্য লোকে বলেছে। আজকে যখন ক্ল্যারিফাই করে দিলে তাহলে আর কিছু প্রশ্ন হতো না। অ্যাকচুয়ালি তোমরা তোমাদের পার্সোনাল লাইফের অনেক কিছু যেগুলো সাপ্রেস করে গেছো, সেইগুলো এখন মিডিয়ার মাধ্যমে লোকের কাছে চলে যাচ্ছে, আর তার জন্যই তোমাদের সমস্যা হচ্ছে। যাই হোক, কুটনি দিদি এবং কুটনি দিদির ছেলে ওখানে প্রেজেন্ট আছে, আর কুন্নি দিদি তাকে সমস্ত কিছু বলে দিচ্ছে। এইবার সেখানে দেবলীনা বলছে যে প্রভার সঙ্গে আমার যে রিলেশন, সেই রিলেশনটা আগামী দিনে কি হয় না হয় সেই জায়গাগুলো এখন আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করব না, মানে আমার পার্সোনাল এইসব জিনিস কিছু শো করব না, না ব্লগিং আমি করব কিন্তু ওগুলো শো করব না। এবং পরবর্তীকালে কোনো একটা সিকিওর কিছু হলে, মানে যাই হোক,
সেটা হলে তারপর এসে আমি ক্ল্যারিফাই দেবো বা সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, বাট এই মুহূর্তে কিছুই বলবো না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেকেই ছিল যারা আমার এই কন্টেন্টটা নিয়ে বেশ কিছু কাজ করে বেশ মুনাফা ইনকাম করেছে, তাদের সবাইকে বলছি আমাকে নিয়ে আর এইভাবে নেগেটিভ কিছু কন্টেন্ট করবেন না। আমি চাই না কন্টেন্ট হতে, আমি এগুলো থেকে বেরিয়ে যেতে চাই। আমি একটা ভুল করেছি সেটা স্বীকার করছি এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি নতুন করে আবার গানের জগতে ফিরে গানের মাধ্যমে লোকের কাছে পৌঁছাবো, এই বক্তব্য সে রেখেছে। তার বক্তব্য যে তোমরা যে স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছো আদতে সেই স্ট্যান্ডার্ডের কোনো ব্যাপার নেই, কারণ আমার বাবা ওই যে বললাম গরিব লোক কোনো দিন ছিল না, ঠিক আছে। তবে হ্যাঁ, আমার পরিস্থিতির চাপে পড়ে আমাকে সারভাইভ করবার জন্য আমাকে এই নানা রকমভাবে সংসার টানতে হয়েছে, সেটা একটা প্রবলেম। বাট গরিব লোক বা ওদের স্ট্যান্ডার্ডে মিল নেই এই কথাটা কিন্তু সত্যি নয় তার বক্তব্য অনুযায়ী। তার বক্তব্য যে এই কদিনে আমাকে নিয়ে এত ট্রোল করা হয়েছে যে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি এবং তারপরেও কিছু পজিটিভ ভাইবস আমাকে দিয়েছে ভিউয়ার্সরা, তার জন্য আবার আমি ঘুরে দাঁড়াতে পেরেছি তাদের জন্য, সেই ভিউয়ার্সদের জন্য, মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির জন্য। যদিও আমি জানি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে এক্সটেন্ডেড ফ্যামিলি বলে কোনো কথা হয় না, সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু তোমার ভিউয়ার্স, আলটিমেটলি তোমাকে দেখে। আচ্ছা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে তোমাকে এতদিন চিহ্নিত করা হতো। আমি মনে করি তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হওয়ার যোগ্যতা রাখো না, তার কারণ যে নেগেটিভ ভাইব দেয় সোশ্যালি এবং যে এরকম ধরনের মানে নিজেকে মানে পুরো করবার চক্করে যে সেই জিনিসগুলোকে প্রমোট করে, সে আর যাই হোক সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। আচ্ছা, এইবার তোমার বক্তব্য অনুযায়ী অনেক তো হলো, সায়ককে নিয়ে তোমরা কাটাছেঁড়া বন্ধ করো। সায়ক আমার পিওরলি বন্ধু এবং তার সঙ্গে আমি ভাই ভাই করেই কথা বলি, তাই সায়কের সঙ্গে আমাকে জড়িয়ে সায়কের চরিত্র আমার চরিত্র খনখন করার কোনো প্রয়োজন হয় না। তাহলে সায়ককে নিয়ে কিছু বলা যাবে না, তোমাকে নিয়ে কিছু বলা যাবে না। যদিও তুমি সোশ্যাল মিডিয়াতে এসে এই লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করে লাইভ করে এবং তারপর তোমার দিদিমা লাইভ করে বা তোমাদের সায়ক ভিডিও করে এসব জানিয়েছে বলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট হয়েছে, নচেত কিন্তু এইগুলো যদি তুমি প্রাইভেট রাখতে প্রাইভেসি থাকতো তাহলে সেই নিয়ে কেউ বক্তব্য রাখতো না। আর তারপরে তার বক্তব্য হচ্ছে আমি গানের জগতে ফিরছি, কারণ গানের দ্বারাই আমি দর্শকের কাছে পৌঁছেছি, অতএব গানই আমার সব কিছু মানে ভালোর দিকে নিয়ে যেতে পারে, পজিটিভ বার্তা দিতে পারে। আর আমি যেটা করেছি সেটা ভুল করেছি এবং সবাইকে বলবো তার জন্য এই ব্যাপারটা থেকে আমাকে ক্ষমা করে দিতে, যে এটা আমার করা উচিত হয়নি, এটা ভুল হয়েছে জীবনে আমার একটা ভুল। তবে সেটা থেকে অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, আমি উপলব্ধি করতে পেরেছি বাস্তব জগৎটা কি, সেটা আমার প্রয়োজন ছিল, এই কথাটা বলেছে। তবে হ্যাঁ, আমি সব জিনিস নিয়ে চলতে শিখেছি, আমি কোনো জিনিসকে সরিয়ে দিতে চাইনি। সরিয়ে দিতে চাওনি, কিন্তু তোমার বক্তব্য তুমি সহ্য করা ও জানে, সহ্য করতেও শিখেছে, ছোটোবেলা থেকে ওকে সহ্য করা শিখিয়েছে, তাই সহ্য করতেও জানে, তাই জন্যই সহ্য করছিল। তো যাই হোক, এখন সহ্যের বাঁধ ভেঙে গেছে, এখন কি করে সেটাই দেখার ব্যাপার আছে। আর একটা বক্তব্য তার হচ্ছে যে যেই ভদ্র লোক দুটো ভিডিও করে জানিয়েছিল, যেই ভিডিওটা র্যান্ডমলি ভাইরাল হয়েছে, সেই ভিডিওগ্রাফার দাদাদের কোনোভাবেই সে টাকা দিতে বাধ্য ছিল না, কারণ তারা কোনো টাকা পয়সা পায় না। তারা প্রথমে যখন তার সঙ্গে যোগাযোগ করেছে, তারা কোলাপ করবে বলে যোগাযোগ করেছে এবং তারা অনেক ভালো ভালো বুদ্ধি দিয়েছে, তাতে তার পেজ সারভাইভ করেছে, সে আর্নিংয়ের রাস্তা পেয়েছে, অনেক কিছুই হয়েছে। কিন্তু সেই দাদাদের সঙ্গে তার কোনো পয়সার কথা হয়নি, সেই দাদাদের সঙ্গে তার কোলাবের কথা হয়েছিল, কোলাবে কোনো পয়সা কড়ি দেওয়ার কথা হয়নি। তারপরেও সে কখনো 800, কখনো 2000, কখনো 3000, কখনো 5000 টাকা দিয়ে গেছে এবং সেগুলো দিয়ে গেছে এবং বহুবার তাদেরকে জিজ্ঞাসা করেছে কত টাকা কত টাকা কত টাকা, তারপরেও তারা টাকার অ্যামাউন্ট বলেনি, বলেছে না আমরা এমনিই কাজ করতে চাই, তোমার সঙ্গে কাজ করতে চাই, তুমি কোনো সোর্স দাও যাদের মানে তোমার ভায়া, তাদের কাছে আমরা পৌঁছতে পারি এবং তাদের পেজেও আমরা কাজ করতে পারি, এটা আমরা করতে চেয়েছিলাম, তাদের বক্তব্য মানে দেবলীনা বলছে। কিন্তু পরবর্তীকালে যখন তারা ভিডিওটা বানালো, কেন বানালো, দেখলো দেবলীনাকে নিয়ে সবাই চর্চা করছে, এই সময় নেগেটিভভাবে যদি দেবলীনাকে নিয়ে চর্চা করে তাহলে তারাও ভাইরাল হয়ে যাবে, অনেক লোকের মুখে মুখে তাদের প্রচারটা হবে এবং সেই জন্যই তারা এরকম শর্টকাট মেথড নিয়েছে।
তার বক্তব্য অনুযায়ী, দেবলীনার বক্তব্য অনুযায়ী তুমি কবে আমায় ফোন করেছিলে, কবে মেসেজ করেছিলে? পাক্কা ১.৫ বছর আগে। ১.৫ বছরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করোনি, কোনোভাবেই কোনো মানে কথা আদান-প্রদান হয়নি। কিন্তু তোমার বক্তব্য, তুমি মেসেজ করেছো। আমার বক্তব্য প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মেসেজ আমার মেসেজ বক্সে পড়ে আছে। সবার মেসেজ তো আমি চেকই করে উঠতে পারি না। তাহলে যখন তুমি দেখলে মেসেজের উত্তর এলো না, তখন তুমি কেন ফোন করে নিলে না? ঠিক আছে? ফোন করে নিলেই সমস্যা মিটে যেত। যদিও দেবলীনার বক্তব্য সেই ছেলে দুটি তার থেকে কোনো টাকা পায় না, উল্টে সে অনেক টাকা দিয়েছে, সেগুলোর ওর হিসাব নেই, কারণ সব তো অনলাইনে হয় না, কিছু ক্যাশে হয়। আর তাছাড়া ওর যে মেসেজগুলো, সেই মেসেজগুলো শো হবে না, কারণ ওই মেসেজগুলো নাকি ওর থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তার জন্য পুরনো মেসেজ সে দেখাতে পারছে না, কিন্তু ক্যাশ মাধ্যমে অনেক টাকাই ও দিয়েছে। এবং আলটিমেটলি যখন হিসেব নিকেশ করা হয়েছে, দেখা গেছে ওদের তরফ থেকে বক্তব্য যে ৫৩,০০০ টাকা পায়। যদিও দেবলীনা যে পরিমাণ টাকা ওদেরকে দিয়েছে, মানে যখন যেরকম, সেগুলো কোনো লিখিত নেই, সেগুলো মৌখিকভাবে হাতে দেওয়া হয়েছে, তার কোনো ডকুমেন্টস নেই। এবং সেগুলো কিন্তু বাদ না দিয়েই ছেলে দুটি সেই টাকা মানে বলে, এবং সঙ্গে দেবলীনা সেই টাকা দেয়। যদিও কুডনি দিদি থানায় ডায়েরি করতে যায়, অমুক করতে যায়, অনেক কিছু করতে যায়, কিন্তু লাভ কিছু তো হবে না। তো যেটা হয়েছে সেখানে আমার দিদি থানায় গেছিলো, কিন্তু আমি বলেছি এগুলো করে কোনো লাভ নেই। আমি ৫৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ওদেরকে দিয়ে দিয়েছি, এবং দিয়ে বলেছি যেই ভিডিওটা করেছো সেই ভিডিওটা ডিলিট করো এবং পরিষ্কার জানিয়ে দাও এরকম কোনো প্রাপ্য ছিল না, বা তারপরেও আমি টাকা দিয়েছি, এবং তারপরে তোমার সঙ্গে আমার কি বক্তব্য হয়েছে। কিন্তু তারা অ্যারোগেন্টলি, রুটলি এটা বলে যে ভাই, আমরা আগের ভিডিও ডিলিট করব, কিন্তু অন্য কিছু বলতে পারবো না, শুধু বলবো আমাদের প্রাপ্য টাকা আমরা পেয়ে গেছি, দ্যাটস ইট। এবং তারা সেটাই করেছে, ভিডিওটা ডিলিট করেছে, এবং নতুন যে ভিডিওটাই করেছে তাতে বলেছে আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা টাকা পেয়ে গেছি, অতএব ব্যাপারটা থেকে আমরা ভিডিওটা ডিলিট করছি, চাই না যে এই ভিডিওটা আর বেশি প্রচার হোক। বুঝতে পেরেছো? তো এই বক্তব্যটা দেওয়ার জন্যই দেবলীনা আমাদের সামনে এসেছিল, যে অলরেডি ও ৫৩,০০০ টাকা দিয়ে দিয়েছে। ওই একটা আগের ভিডিওটা ডিলিট করে নতুন ভিডিও করে বলতে বলেছিল, কিন্তু তারা সেটা বলেনি। অ্যারোগেন্ট রুডলি শুধু বলেছিল টাকা পেয়ে গেছি, এটাই বলবো। এবং তাদের কিন্তু টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। কোলাপ করে ভিডিও করা হয়েছিল, সেখানে টাকার ব্যাপার ছিল না, তারপরেও দেবলীনা টাকা দিয়েছিল। আবার পরবর্তীকালে যখন ৫৩,০০০ টাকা দিল, তখন সেই টাকাগুলোর কোনো রিটার্ন আসেনি, সেই টাকাগুলো বাবদি হিসেবটা করা হয়েছে। তো যাই হোক, এই বার্তা আমাদের সামনে দেবলীনা নিয়ে এলো। এখন দেখা যাক আবার কি বক্তব্য আসে। যদিও কুন্নি দিদি পাশ থেকে অনেক কিছু ক্ল্যারিফাই করতে বলছিল, কিন্তু দেবলীনা সেগুলো আর ক্ল্যারিফাই করেনি। যেটুকুনি বক্তব্য সে দিয়েছে সেটার উপর বেস করে আমি তোমাদের সামনে এই বক্তব্যটা রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় খোলা আছে। কিছু যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি ভালো না লাগে তাহলে সেটার কারণ জানিয়ে লিখো। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক তো বানতা হয়, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। আর একটা ভিডিও চটজলদি নিয়ে চলে আসছি নতুন একটা কন্টেন্টের উপর। অবশ্যই সেটা ফেসবুকেরই কন্টেন্ট। আমি দুটো কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম, একটা ভিডিও এবং একটা পোস্ট, এবং সেটার উপর বেস করে আমি একটা ভিডিও করব। অবশ্যই সেই ভিডিওটা ওয়াচ করো, কারণ নতুন কন্টেন্টে কাজ করলে সেইভাবে লোকে ইন্টারেস্ট পায় না, তবে আমার মনে হয় দেখা উচিত এই ব্যাপারটা। তো এই বলে এই ভিডিওটা শেষ করছি।